জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, খেলা শুরু বাংলাদেশের রাজনীতিতে। হাসিনার সঙ্গে দেখা করবেন তারেক। কি চলছে পর্দার আড়ালে? বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে অফিসিয়ালি বিএনপির চাঁদাবাজির যুগের সূচনা। চাঁদাবাজির নতুন নাম সমঝোতা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, খেলা শুরু করে দিলেন হাসিনা। আওয়ামী লীগকে বাঁচাবে বিএনপি নেতারাই। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ বার নির্বাচনে 6 পদে আওয়ামী লীগ, বিএনপি 5। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, 8 দোকান পুড়ে ছাই। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, 4 অপরাধে ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা করার ঘোষণা ঢাবি শিক্ষকের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শপথ নিয়ে কাজও শুরু করে দিয়েছেন। তার সঙ্গে শপথ নিয়েছেন 25 জন পূর্ণমন্ত্রী, 24 জন প্রতিমন্ত্রী। নির্বাচনে অংশ না নিয়ে মন্ত্রী হয়েছেন খলিলুর রহমান। খলিলুর রহমানকে নিয়ে বাংলাদেশের রাজনৈতিক মহলে কম বিতর্ক হয়নি। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমরে খসরু মাহমুদ চৌধুরীকে বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজনীতিবিদরা বলছেন, আমিরের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত ভালো। 2018 সালে তিনি 3 সদস্যের প্রতিনিধি নিয়ে ভারত সফর করেছিলেন। এছাড়াও তিনি কয়েকদিন পর পর ভারতে যান সফরে। কিন্তু সেমিনারে যোগ দেন আমির খসরু। একটি ছবি কিছুদিন আগে ভাইরাল হয়। ভাইরাল ছবিতে দেখা যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তিনি দেখা করেছিলেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, ভারতের সঙ্গে যাতে বিএনপির সম্পর্ক ভালো হয় সেই দায়িত্ব নিয়েছেন আমির। সেই ছবি আমরা প্রত্যেকেই দেখেছি। প্রধানমন্ত্রী তিনি তারেককে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন। তারপরই বিএনপির তরফ থেকে বলা হয় তারা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবে। কারণ তারেকের দেশে ফেরার ক্ষেত্রে নাই দিল্লির যথেষ্ট ভূমিকা রয়েছে। অমিত শাহের সঙ্গে দেখা করেছেন আমির। যদি এই ছবি সত্যি সত্যি সঠিক হয়, তাহলে বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক যে ভালো হবে সে কথা বলাই বাহুল্য। তারেক রহমান আর কিছুদিনের মধ্যেই তিনি যে বিদেশ সফর শুরু করবেন, তার মধ্যে প্রথমেই থাকবে ভারত। এবার প্রশ্ন হচ্ছে, ভারত সফরে এসে কি শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন তারেক? কারণ হাসিনা তো ভারতের আশ্রয়েই রয়েছেন। আর তারেক বাংলাদেশের দায়িত্বে আসার পর আওয়ামী লীগের একের পর এক অফিস খুলে যাচ্ছে। আওয়ামী লীগের কর্মীরা বলছেন তারা এই দিনগুলি দেখার জন্য অপেক্ষা করছিলেন। ফলে তারেক যদি ভারতে এসে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন, তাহলে খুব একটা অবাক হবে না রাজনৈতিক মহল। তবে এই সংবাদ গোপন রাখা হবে, সর্বসম্মুখে আসবে না। ঠিক যেমন হাসিনা কোথায় আছে ভারতের, সেটা কেউ জানে না। লাস্ট কিছুদিনের দিকে যদি খেয়াল করি, তারেক বা হাসিনা কেউ কিন্তু কারো সম্বন্ধে কোনো বেফাঁস মন্তব্য করেননি। ফলে রাজনীতিতে এটা খুব প্রাসঙ্গিক একটা বিষয় হয়ে উঠেছে। তাই সেদিকে অবশ্যই নজর থাকবে তারেক রহমান ভারত সফরে গিয়ে হাসিনার সঙ্গে দেখা করবেন কিনা। এদিকে অফিসিয়ালি বিএনপির চাঁদাবাজি যুগের সূচনা। চাঁদাবাজির নতুন নাম সমঝোতা। বাংলার ইতিহাসে তাহলে কি নতুন যুগের সূচনা হলো, যেখানে চাঁদাবাজি এখন এক প্রকার বৈধ পেশা? যেখানে রাজনৈতিক ছত্রছায়ায় থেকে টাকা তোলা হবে আর তাকে বৈধতার মোড়ক পরিয়ে দেওয়া হবে? আওয়ামী লীগবিহীন একতরফা সাজানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করতে না করতেই বিএনপি তার সেই চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতির চেহারা দেখাতে শুরু করেছে। বিএনপির যোগাযোগমন্ত্রী রবিউল আলম চাঁদাবাজির নতুন নামকরণ করেছেন সমঝোতা। কি চমৎকার শব্দের কারসাজি! যোগাযোগমন্ত্রীর চেয়ারে বসা বিএনপি নেতা রবিউল আলম প্রকাশ্যে বলছেন, সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া হলে সেটাকে তিনি চাঁদা মনে করেন না। প্রশ্ন হলো, তাহলে এতদিন আমরা যাকে চাঁদাবাজি বলে জেনেছি সেটাই কি এখন বৈধ? কাল থেকে যদি কেউ রাস্তায় গাড়ি থামিয়ে টাকা নেয়, সে তো সহজেই বলবে, ভাই এটা সমঝোতার ভিত্তিতে নিচ্ছি। তাহলে আইন কোথায় দাঁড়াবে? পুলিশ কি করবে? এটাই মূলত বিএনপির রাজনীতি। সারা দেশে তাদের সন্ত্রাসী বাহিনীর চাঁদাবাজিকে বৈধতা দিতেই এই ঘোষণা দেওয়া হয়েছে। এই বক্তব্য শুধু একটি মন্তব্য নয়, এটি বিএনপির এক ধরনের নীতিগত অবস্থান। আর সেই অবস্থান যদি হয় চাঁদাবাজিকে স্বাভাবিক করে তোলা, তাহলে বুঝতে হবে বাংলাদেশ কোন পথে হাঁটছে। বিএনপির শাসন ব্যবস্থায় চাঁদাবাজি আর অপরাধ নয়, বরং সমঝোতা। দখল আর জুলুম নয়, বরং ব্যবস্থা। এদিকে খেলা শুরু করে দিলেন হাসিনা। আওয়ামী লীগকে বাঁচাবে বিএনপি নেতারাই। গত 17 বছরে বিএনপির নাম নিশানা পর্যন্ত মুছে যাওয়ার উপক্রম হয়েছিল। পল্টনের নলের কার্যালয়ের সামনে চেয়ার পেতে বসে থাকা রুহুল কবির রিজভী কিংবা মির্জা ফখরুলরা পড়েছিলেন যেন মাটি কামড়ে। যে কণ্ঠ একাই আওয়ামী লীগকে ধুসিয়ে দিত বারবার, গণমাধ্যমে বিএনপির কথা বলে বলে দলটার নাম জনমনে জারি রাখত, সেই নামটি হল রুমিন ফারহানা। কিন্তু পরে দেখা গেল কোনো এক রহস্যজনক কারণে দলে এখন তিনি ব্রাত্য। এখন সোশ্যাল মিডিয়া ছয়লাভ। আওয়ামী লীগে তিনি যোগ দিতে পারেন বলে
গুঞ্জন শোনা যাচ্ছে। আসলেই কি ঘটনা সত্য, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ঘটনা? রুমিন ফারহানার বাবা অলি আহাদ প্রখ্যাত রাজনীতিবিদ, তিনি আবার ভাষা সৈনিক, বাংলাদেশ সরকারের স্বাধীনতা দিবসে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের আত্মপ্রকাশ তার হাত ধরে। তিনি ছিলেন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ এবং আওয়ামী মুসলিম লীগ অর্থাৎ বর্তমান আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। 52 এর ভাষা আন্দোলনে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, দলের জন্য ঘাম ঝরিয়েছেন। শেষে দলের সঙ্গে ভুল বোঝাবুঝির জেরে তিনি নিজেকে গুটিয়ে নেন। পরবর্তীতে তিনি মতাদর্শগত কারণে আওয়ামী লীগ থেকে বেরিয়ে যান, নিজের রাজনৈতিক পথ বেছে নেন। রুমিন ফারহানা তাই করলেন সেদিন। বাবার মতো তিনি তার পথ বেছে নিলেন। গত 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসের দিন শহীদ মিনারে গিয়েছিলেন রুমিন ফারহানা। তাকে শ্রদ্ধার্পণ করতে দেওয়া হয়নি। অভিযোগ উঠেছে তার পুরনো দলের বিপক্ষেই। যে দলের জন্য একসময় জান লড়িয়ে গিয়েছিলেন, সেই বিএনপির তরফে তাকে প্রবল বাধা দেওয়া হয়। প্রশ্ন উঠেছে, তারেক রহমানের মরবের দিন শেষ, এই কথা কি শুধুই কথার কথা? এদিকে চাঁপাইনবাবগঞ্জ বার নির্বাচনে 6 পদে আওয়ামী লীগ, বিএনপি 5। চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা সংখ্যাগরিষ্ঠ পদে জয় পেয়েছেন। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা 6টি, বিএনপি সমর্থিত প্রার্থীরা 5টি এবং জামায়াত সমর্থিত প্রার্থীরা 2টি পদে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার 24 ফেব্রুয়ারি সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ শামসুদ্দিন। মোট 227 জন ভোটারের মধ্যে 209 জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে আবু হাসিব, জ্যেষ্ঠ সহসভাপতি পদে তরিকুল ইসলাম আজিজি, সহসাধারণ সম্পাদক পদে ফরহাদ হোসেন, অর্থ সম্পাদক পদে গোলাম বর্ষেব এবং কার্যনির্বাহী সদস্য পদে নীলুফার রহমান নীলু এবং জাহাঙ্গীর আলম নির্বাচিত হয়েছেন। অন্যদিকে বিএনপি সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে আবুল ওদুদ, সহসভাপতি মিজানুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক আসমাউল হুসনা তমা এবং কার্যনির্বাহী সদস্য পদে তানভীর আহমেদ সিদ্দিকী ও মাইনুল ইসলাম অন্তর নির্বাচিত হয়েছেন। এছাড়া জামায়াত সমর্থিত প্যানেল থেকে সহসাধারণ সম্পাদক পদে শফিক এনায়েতুল্লাহ এবং গ্রন্থাগার সম্পাদক পদে আবুল কালাম আজাদ নির্বাচিত হয়েছেন। এদিকে লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, 8 দোকান পুড়ে ছাই। লক্ষ্মীপুরে এলপিজি সিলিন্ডার বিস্ফোরণের পর লাগা আগুনে 8টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল মঙ্গলবার রাত 9টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের কামারহাট বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রণজিৎ কুমার সাহা বলেন, আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। প্রায় 45 মিনিটের চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পুড়ে যাওয়া দোকানের একটি ছিল জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডার বিক্রির দোকান, সেখান থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। লক্ষ্মীপুর জেলা প্রশাসক SM মেহেদি হাসান জানান, কামারহাট বাজারের যে দোকানে সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে সেটি বাহারুদ্দিন নামের এক ব্যক্তির। গ্যাস সিলিন্ডারে লাগিয়ে রান্নার চুলা মেরামতের সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এরপর আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে। জেলা প্রশাসক আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের এক সদস্য আহত হয়েছেন, তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আগুনে 70 থেকে 75 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে 4 অপরাধে ড ইউনূসের বিরুদ্ধে মামলা করার ঘোষণা ঢাবি শিক্ষকের। 4টি অপরাধীর কারণে অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস সহ তার নেতৃত্বাধীন সরকারে যারা উপদেষ্টা ছিলেন তাদের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। অধ্যাপক কার্জন বলেন, ইউনূস অ্যান্ড গংদের বিচার হওয়া উচিত কয়েকটি কারণে। একটি সংবিধান লঙ্ঘন, আরেকটি রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বিপন্ন করায় এবং ড ইউনূস ইউএসের সঙ্গে যেসব চুক্তি করেছে সেসব চ্যালেঞ্জ করে আরেকটি মামলা করা যেতে পারে। তিনি বলেন, আরেকটি মামলা আমি করব, সেটা হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 32 নম্বরের বাড়ি ভাঙচুর নিয়ে। সেখানে যে দুষ্প্রাপ্য ডকুমেন্ট ছিল, যে সমস্ত এভিডেন্স ছিল, সেটা দেশি বিদেশি কার ইন্ধনে বারবার ভাঙা হলো এবং অন্তর্বর্তী সরকারের কারা ভেতর থেকে এটা হতে দিলেন। সেখানে পুলিশ সেনাবাহিনী কেন গেল না, সেটা নিয়ে একটা মামলা করব।